নিয়ে কথা বলবো তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে অফিসার্স ক্লাব থেকে। এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান। এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যারা ক্লাবটাকে আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল। বিগত 15 বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি, তারা ভয়াবহ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল। ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে। আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে সিংহভাগ অর্থ, এখনো তারা বাগায়। এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম, খুন, গুরুতর জখম, অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম। মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে। 5ই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA এই বাসার নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার্স ক্লাবের নেতৃত্ব দখল করছেন। এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন জবরদখলকারীরা। সবগুলো আসনে জোর কইরা বসে পড়ছেন। ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন। প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে। এই সমিতি আর অফিসার্স ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে। ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে, তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত। এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না, দখল করছে। এই যে 4টা সংগঠনের কথা বললাম, এই 4টা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরো 2টা সংগঠন অফিসার্স ক্লাব থেকে ভুইফোন নেতারা পরিচালনা করতেছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয়, ভীতি, হুমকি দামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই প্যাড সর্বস্ব সংগঠন 2টার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। ওরে বাবা, ডরাইছি। বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই। এর চেয়ে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে? অথচ প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং। আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা। 5ই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমানে ABM আব্দুল সাত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে। জনাব সাত্তার 82 ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আরেক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন, যা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। বিশেষ করে ক্লাবের জন্য 400 কোটি টাকার নির্মীয়মান নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহের সৃষ্টি করছে। অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব। কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে 2 বছর মেয়াদী একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সাত্তার খালেক গংদের সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথীর মতো খ্যাতিমান, সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না। বিশেষ করে সাথী ভাইয়ের সংযুক্তি, এটা আমাকে বিস্মিত করছে, বিহ্বল করছে। আমাদের বিস্ময় এবং বেদনার কোনো অবসান ঘটতেছে না। রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর, নগর, বন্দরের অলিগলি, গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল। কারা আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না। দলবাজ এবং দখলদার হিসেবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে, আপনারা চেনেন। কারণ প্রশ্ন হচ্ছে, দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে, না নির্বাচনী দিল্লির লাড্ডু খেয়া আত্মাহুতি দেবে? এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি?
সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, যা 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ, সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে। তবে এই কমিটি শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যেই তারা নিরপেক্ষতার মানদণ্ডে ব্যর্থ হয়েছে এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক প্রশাসনেও বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ষড়যন্ত্রে বহু সেনা অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন। টর্চার সেলের নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে, অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য। দেশ ছাড়া হয়েছেন অনেকে। দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা নিপীড়নের বিচার হবে, যোগ্য কর্মকর্তারা এবং তাদের সম্মান এবং পদ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে। কিন্তু হতাশাজনকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে। অন্য কোনো ক্যাডারের, এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা বৈষম্যের চরম উদাহরণ। বৈষম্য দূরীকরণ কি শুধুমাত্র একটা ক্যাডারের সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা সর্বস্তরে বঞ্চিতদের জন্য বাস্তবায়িত হওয়া উচিত? আপনারাই বলেন, কোনটা ইনসাফ?